নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আইএনডিএ জোটের অনেক দল বলছেন যে প্রত্যাঘাত করতে ভারত সরকার এত দেরি করছে কেন, এবং কিছু সাংবাদিকও দেখলাম প্রশ্ন তুলছেন যে পাকিস্তান যে নিউট্রাল ইনভেস্টিগেশনের কথা বলছে, বিশ্বের অন্যান্য দেশের পক্ষে পাকিস্তানের দাবিকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তাহলে এমনভাবে বিষয়টাকে প্রজেক্ট করতে চাইছেন যে ভারত সরকার ক্ষমতা নেই পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করে। এটা অনেক বিজ্ঞ সাংবাদিক বলছেন, ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা বলে। আমি তাদের মনোভাব থেকে একটা জিনিস বুঝতে পারি, এই সরকার যে ম্যাসিভ কিছু একটা করবে, প্রত্যাঘাত করবে, সেটা তারা বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু এর আগে আমরা দেখেছি বালাকোট এয়ার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, সবেতেই ভারত সরকার প্রত্যাঘাত করেছে। এখন পাকিস্তানের পক্ষ থেকে একটা ন্যারেটিভ সামনে রাখা হচ্ছে যে পেহেলগামের ঘটনাটা হচ্ছে ফলস ফ্ল্যাগ অপারেশন। এই বিষয়ে আমি একটা কথা আপনাদের বলতে চাই। আপনাদের চিটি সিং পুরার কথা মনে আছে? 25 বছর আগে, তখন বিল ক্লিন্টন আমেরিকার রাষ্ট্রপতি, ম্যাডেলিন অলব্রাইট হচ্ছে আমেরিকার বিদেশ সচিব। ক্লিন্টন ভারতে এসেছিলেন, তার পাকিস্তান যাওয়ার কথা ছিল। সেই সময় চিটি সিং পুরায় গণহত্যা হয়, 24 জন শিখ ধর্মাবলম্বী মানুষ খুন হন। পাকিস্তান বলেছিল এটা ভারত ইচ্ছা করে করেছে, ফলস ফ্ল্যাগ অপারেশন, যাতে ক্লিন্টন পাকিস্তান সফর না করতে পারেন। পাকিস্তানের ঝুলোঝুলিতে ক্লিন্টন শেষ পর্যন্ত 5 ঘন্টার জন্য ইসলামাবাদ সফর করেছিলেন। ডেভিড কোলম্যান হেডলি 26/11 অন্যতম মাস্টার মাইন্ড। তিনি আমেরিকার গোয়েন্দা দপ্তরের সামনে বা এনআইএর অফিসিয়ালদের সামনে এবং উজ্জ্বল নিকমের জেলার মুখে পড়ে জানিয়েছিলেন যে চিটি সিং পুরায় শিখদের উপর যে সংগঠিত হত্যাকাণ্ড হয়েছিল তার পিছনে লস্করে তৈবার জঙ্গিদের হাত ছিল। দ্বর্থহীনভাবে তিনি সেটা জানিয়ে দিয়েছেন এবং বলতে পারেন যে এনআইএর সামনে দিয়েছে পাকিস্তান, বলতে পারে এর বিশ্বাসযোগ্যতা কি। কিন্তু ওই সময় আমেরিকার তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের সামনেই ডেভিড কোলম্যান হেডলি এই স্বীকারোক্তিটা দিয়েছিলেন যে চিটি সিং পুরায় শিখদের উপর যে গণহত্যা সংগঠিত হয়েছিল, যেটা পাকিস্তান ফলস ফ্ল্যাগ অপারেশন বলে, সেটা আসলে লস্করে তৈবাই সংগঠিত করেছিল। এবার পাকিস্তান কি বলছে? তারা কোয়েটার অদূরে জাফর এক্সপ্রেসে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে পেহেলগাম হানার সন্ত্রাসবাদী হামলাকে এক বন্ধনীতে রাখতে চাইছে। তাদের বক্তব্য, আমরা সন্ত্রাসের শিকার, আমরা তো জাফর এক্সপ্রেসের ঘটনার পিছনে কারা সেটা যাতে বিশ্বের মানুষ জানে, তার জন্য নিউট্রাল ইন্টারন্যাশনাল এনকোয়ারি আমরা চাইছি, আমাদের কোনো আপত্তি নেই। তাহলে পেহেলগামের ক্ষেত্রেও ভারত সরকার একই পদক্ষেপ নিক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি, সব পরিষ্কার হয়ে আসবে। অর্থাৎ পাকিস্তান এই ন্যারেটিভটা তৈরি করতে চাইছে যে পেহেলগামে হিন্দু নিধনযজ্ঞ আসলে ভারতেরই ফলস ফ্ল্যাগ অপারেশন। এখানে বিসমিল্লাহ গলদ আছে। জম্মু কাশ্মীরে এখন ট্যুরিজমের সার্চ চলছে। কিছুদিন আগে জম্মু কাশ্মীরে বিধানসভার ভোট হলো, 65% কাশ্মীরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসের জোট সরকার ক্ষমতায় এলো। স্টেবল ট্যুরিজমের বুম, 65% কাশ্মীরের মানুষ তাদের মতাধিকার প্রয়োগ করেছেন। 30 বছরে এরকম টার্ন আউট হয়নি। তাহলে ভারত
কেন ফলস ফ্ল্যাগ অপারেশন করবে পেহেলগামে? তাই বললাম বিসমিল্লাহ গরজ পাকিস্তানের উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ভাষ্য, এখানেই সেটাকে সমাপ্ত করে দেওয়ার দরকার। আপনার মনে আছে নিশ্চয়ই 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রথমবার শপথ নিলেন, তখন তিনি সার্ক গোষ্ঠীভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছিলেন, নওয়াজ শরীফ ছিলেন। 2015 সালে সম্ভবত ক্রিসমাস ইভ বা ক্রিসমাসের দিন প্রধানমন্ত্রী কাবুল থেকে সরাসরি লাহোরে চলে এলেন। কেউ জানতো না, কারণ নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানানো এবং একই সঙ্গে তার নাতনির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অর্থাৎ প্রধানমন্ত্রী জেস্চার দেখিয়েছিলেন নওয়াজ শরীফের বাড়িতে গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা এবং তার নাতনির বিয়েতে উপস্থিত থেকে। তার ঠিক এক সপ্তাহ বাদে 2016 সালের 2রা জানুয়ারি পাঠানকোটে বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা চালালো। আমাদের কয়েকজন সেনা জওয়ান শহীদ হলেন এবং উগ্রপন্থীরাও খতম হয়েছিল। পাঠানকোট এয়ার স্ট্রিপটা বিরাট, তার ব্যাপ্তি বিরাট, হিউমাঙ্গাস। তার একটা অংশে এই হামলাটা হয়েছিল। যদিও এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হতো বা আরো বড় কিছু হতো তাহলে হয়তো ফুল স্কেল যুদ্ধের দিকে যাওয়া যেত। তা ভারত সরকার কি করলো? ইনভেস্টিগেশন করে তারা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছিল সেটা পাকিস্তানকে দিল। নওয়াজ শরীফ আন্তরিক ছিলেন, আমি বলছি উনি আন্তরিক ছিলেন যে পুরো বিষয়টার রহস্য উন্মোচনের জন্য। এবং তখন নওয়াজ শরীফ নিজে বলেন যে পাকিস্তানের তদন্তকারী দল দিল্লি এবং পাঠানকোট যেতে চায়। ভারত সরকার রাজি হয়ে গেল 26/11 10 বছর পর। তা পাকিস্তানের একটা টিম আসলো, নয়াদিল্লিতে ছিল, পাঠানকোটে গেল 27 থেকে 31 মার্চ 2016। তারা তাদের ফাইন্ডিংস নিয়ে ইসলামাবাদ ব্যাক করলো এবং পাকিস্তানের প্রশাসন এফআইআর দায়ের করে তদন্ত শুরু করলো। সেই সময় পাকিস্তানের খুব জনপ্রিয় এবং রেসপেক্টেড নিউজ পেপার দি ডন একটা খবর করে। সেই খবরে বলা হয় যে নওয়াজ শরীফ রাওয়ালপিন্ডির সেনাকর্তাদের পরিষ্কার বলেছেন যে যত দ্রুত সম্ভব তদন্ত সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে, এবং সেটা যদি সেনাকর্তারা না করেন তাহলে পরিণতি ভালো হবে না। দেখুন, পাকিস্তানে সিভিলিয়ান গভর্নমেন্ট থাকা সত্ত্বেও সেটা খুবই উইক। নওয়াজ শরীফের তখন চলছে 2016, তিনি 13 সালে ক্ষমতায় এসেছিলেন, তার 3 বছর অতিক্রান্ত। যেভাবে স্টার্ন মেসেজ দিয়েছিলেন তিনি, সেটা রাওয়ালপিন্ডির সেনাকর্তারা ভালোভাবে নেননি। তারা তখন এনআই এর কাছ থেকে আবার তথ্য প্রমাণ চাওয়া শুরু করলেন। তদন্তের গতিটা স্লথ হয়ে গেল। নওয়াজ শরীফ বুঝতে পারলেন যে রাওয়ালপিন্ডি ইসলামাবাদের কথায় গুরুত্ব দিচ্ছে না। পৃথিবীর বেশিরভাগ দেশে কি হয়, সেনাবাহিনী সরকারকে রিপোর্ট করে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ট্র্যাডিশন হচ্ছে যে সরকার সেনাবাহিনীকে রিপোর্ট করে। অর্থাৎ ক্ষমতার ভর কেন্দ্র হচ্ছে রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদে নয়। কতজন প্রধানমন্ত্রী হয়েছেন বলুন তো পাকিস্তানের জন্মলগ্ন থেকে? সম্ভবত 30 জনের বেশি। কেউই ফুল টার্ম কন্টিনিউ করতে পারেনি। তখন থেকেই নওয়াজ শরীফকে ক্ষমতা থেকে হটাতে চক্রান্ত শুরু করে সেনা। পাকিস্তানের একটা অদ্ভুত আইন আছে, সাদিক আল আমিন, যে ট্রুথফুলনেস এবং ট্রাস্টওয়ার্থিনেস। নওয়াজ শরীফ নাকি অসত্য ভাষণ কিছু বলেছিলেন এবং তিনি একেবারেই ট্রাস্টওয়ার্দি নয়, এই যুক্তি দেখিয়ে তাকে বরখাস্ত করা হয় 2017 সালে। একজন কেয়ারটেকার প্রাইম মিনিস্টার হন, তার দল থেকেই। তারপরে তো 18 সালে ক্ষমতায় আসলেন ইমরান খান। তাহলে যে নওয়াজ শরীফ চেষ্টা করেছিলেন
যে পাঠানকোটের সেনাঘাঁটিতে হামলার পিছনে কারা ছিল এবং তাদের মদতদাতা কারা সেটা জানতে এবং বিশ্বকে জানাতে। প্রথম দিকে পাক প্রশাসন সদর্থক ভূমিকা নিলেও যখন নওয়াজ শরীফ সেনাকে কার্যত চরমপত্র দিলেন যে এটা করতেই হবে, না হলে স্টার্ন অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট আর্মি, তখনই রাওয়ালপিন্ডি নওয়াজ শরীফের এই ঔদ্ধত্যকে মানতে পারল না এবং তাকে পদ থেকে সরতে হলো। অর্থাৎ 2016 সালে নওয়াজ শরীফ তদন্ত করার জন্য ক্ষমতাচ্যুত হলেন। এবার চলুন 2008 26শে নভেম্বর, সেই ঘটনা সারা বিশ্বের লোক জানে। পাকিস্তান দীর্ঘ 1 মাস ধরে ডিনাই করে আসছে যে তাদের কোনো ন্যাশনাল ইনভলভ নয়। যখন আজমল কাসাব ধরা পড়লো তখনও পাকিস্তান বলছে কই আমাদের নাগরিক হিসাবে তো আজমল কাসাবের কোনো রেকর্ড নেই। তখন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন মাহমুদ দুরানি, উনিও সেনাকর্তা। তিনি বললেন যে পাকিস্তান যে কথাটা বলছে আজমল কাসাব তাদের নাগরিক নয়, সেটা বোধহয় ঠিক নয়। আমাদের যা তথ্য প্রমাণ ভারত সরকার দিচ্ছে আজমল কাসাব সম্পর্কে, তার থেকে প্রমাণিত হয় যে পাকিস্তানের নাগরিক আজমল কাসাব। এই সত্যটা স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই মাহমুদ দুরানিকে পাকিস্তানের প্রেস ব্যঙ্গ বিদ্রুপ করত, কারণ তিনি ট্র্যাক টু ডিপ্লোম্যাসিতে যুক্ত ছিলেন ভারতের সঙ্গে। তখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইউসুফ রাজা গিলানি। ইউসুফ রাজা গিলানি হচ্ছে পাকিস্তান পিপলস পার্টির নেতা, আর রাষ্ট্রপতি হচ্ছেন আসিফ আলী জারদারি। ইউসুফ রাজা গিলানি কি বললেন যে মাহমুদ দুরানি যে কথাটা বলেছেন সেটা তার ব্যক্তিগত কথা, তিনি সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল নন। ধরুন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, তিনি জানেন না দেশের ব্যাপার স্যাপার। এই ধরনের একটা মিথ্যা যুক্তির অবতারণা করে মাহমুদ দুরানিকে পদ থেকে অপসারণ করা হয়। আইএসআই ডিজির 26/11 পরে ভারতে আসার কথা ছিল তদন্তের স্বার্থে, তো আইএসআই ডিজিও এলো না। মাহমুদ দুরানি স্পষ্ট কথা বলায় তাকে পদ খোয়াতে হলো। এই হচ্ছে পাকিস্তানের নিরপেক্ষ এবং যৌথ তদন্তের ইতিহাস। এদেরকে কেউ বিশ্বাস করে? রোগ স্টেট, টেরোরিজম, এক্সট্রিমিজম এন্ড অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার, দুর্বৃত্ত রাষ্ট্র বা রোগ স্টেট। 2008-এর ওই ঘটনার পরেও 2016 সালে যখন পাঠানকোটে জঙ্গি হামলা হলো বিমান ঘাঁটিতে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু যৌথ তদন্তের ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। নওয়াজ শরীফ আন্তরিক ছিলেন, কিন্তু কোনো ফল মিলল না। এটাই হচ্ছে বাস্তব। তাই পাকিস্তান যে ফলস ফ্ল্যাগ অপারেশন হয়েছে, আমরা ইনভলভ নই, আমরা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত চাই, এগুলো হচ্ছে চোখে ধুলো দেওয়ার কৌশল। পাকিস্তান কোনোদিন স্বীকার করে না যে তারা ভারতে সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে এবং চালানোর পরিকল্পনা করে, জঙ্গি জেহাদিদের সব রকম সাহায্য করে। এখন বিলম্বিত চৈতন্যোদয় হয়েছে অনেকের, সেই জন্য খাজা আসিফ থেকে বিলাবল ভুট্টো বলছেন যে আমাদের একটা সন্ত্রাসবাদের অতীত আছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন উই হ্যাভ বিন ডুইং দিস ডার্টি থিংস ফর দ্য লাস্ট 3 decades, অর্থাৎ অ্যাডমিট করে নেওয়া হলো। আচ্ছা, 26/11 ঘটনার পর কয়েকজন লস্কর জঙ্গিকে পাকিস্তান ধরেছিল, তারপরে তাদেরকে ছেড়েও দেয়। কিন্তু ওই 2022 সালে লস্করের একজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করা হয়, পাকিস্তান করে। 3 সপ্তাহের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী কোর্টে তার ট্রায়াল হয় এবং তাকে প্রায় 16 বছরের সাজা দেওয়া হয়। কেন? যে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যেটা 2018 সাল থেকে পাকিস্তানকে ধূসর তালিকায় রেখেছে, টেরোরিজমকে ফান্ড করার জন্য, সন্ত্রাসবাদের পরিকাঠামো
মেনটেন করার জন্য, মানি লন্ডারিং এর জন্য পাকিস্তান মরিয়া ছিল যে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স, যার সদর দপ্তর প্যারিস, তার ধূসর তালিকা থেকে বেরোনোর জন্য। সেই জন্য লস্করের এক উচ্চপদস্থ জঙ্গিকে 3 সপ্তাহের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী আদালতে বিচার করে 15 বছরের সাজা দেয়। তারপর পাকিস্তান ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে তালিকা থেকে বেরোয়, ধূসর তালিকা থেকে, এবং আবার তারা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পৌঁছে যাবে। এবং ভারত সরকার সেই জন্য যা করণীয় সেটা করছে। 40টা দেশ আছে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সদস্য। এবং পেহেলগামের ঘটনার পর পাকিস্তানের যে প্যানিক রিয়াকশন, পাকিস্তান তো জানে যে তাদের মদতে, মানে সেনা আইএসআই এর মদতেই এটা হয়েছে, এবং আবার যদি ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের নিষেধাজ্ঞার মুখে পড়ে পাকিস্তানের অর্থনীতি তছনছ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা সবাই জানি পাকিস্তান IMF অ্যাডিক্ট। জন্ম লগ্ন থেকে এখনো পর্যন্ত 2 ডজনেরও বেশি বার পাকিস্তান IMF এর কাছ থেকে বেল আউট প্যাকেজ নিয়েছে। এবারও $17 বিলিয়ন পাওয়ার কথা। প্রতিটা ইনস্টলমেন্টে সেই টাকা পাবে। 9 মে $130 কোটি সেটা স্যাংশন হওয়ার কথা, বৈঠক আছে। ভারত সরকার আপত্তি জানাবে যে ওই টাকা পাকিস্তান ক্লাইমেট বিষয়েও খরচ করে না, ইনফ্রাস্ট্রাকচারেও খরচ করে না, করে টেরর ইনফ্রাস্ট্রাকচার তৈরি এবং টেররিজমকে ফান্ড করার জন্য। সুতরাং ভারত IMF এর বেল আউট প্যাকেজ যাতে পাকিস্তান আর না পায়, যা পেয়েছে, বাকি ইনস্টলমেন্ট গুলো যাতে না পায় সেজন্য সচেষ্ট হবে। 1, 2, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পাকিস্তানকে যাতে আবার ঢোকানো যায় সেজন্য ভারত সরকার সচেষ্ট হবে। এটা পাকিস্তান বুঝতে পারছে, সেই জন্য তারা আন্তর্জাতিক তদন্ত, নিরপেক্ষ তদন্তের কথা বলছে। দেখুন, পাকিস্তানের মুখে আন্তর্জাতিক তদন্ত, নিরপেক্ষ তদন্ত, যৌথ তদন্ত, এইসব কথার কোনো মানে নেই। আমি যে 2টো এক্সাম্পল দিলাম তার থেকেই প্রমাণিত যে যৌথ তদন্তের নামে পাকিস্তান কি করেছে। একটা পাঠানকোটের সেনাগাড়িতে হামলা আর 26/11 ঘটনার পর পাকিস্তানের ন্যূনতম বিশ্বাসযোগ্যতা নেই। তাহলে আমাদের যা অভিযান করতে হবে, প্রত্যাঘাত তো হবেই। সেটা এইভাবে বলা যায় না অমুক সময় হবে, তমুক সময় হবে। সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সময় সুযোগ নিয়ে সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছেন। সেনাবাহিনী তাদের মতো করে প্রত্যাঘাত করবে, প্রত্যাঘাত হবে। পাকিস্তানের মাটিতে টেরর ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হবে এবং তাদের মদতদাতাদের এমন শাস্তি দেয়া হবে তারা কল্পনা করতে পারছে না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং মার্কো রুবিও জয়শঙ্করের সাথে কথা বলেছেন, শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেছেন। মার্কো রুবিও আবার আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন। মাইক ওয়ালজ রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন। মার্কো রুবিও বিদেশ সচিব এবং একই সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দায়িত্ব নিচ্ছেন। মার্কো রুবিও বলুন, মাইক ওয়ালজ বলুন, কাশ প্যাটেল বলুন, এরা সবাই রাডিকাল ইসলামের বিরোধী। এবং এরা তুলসী গাবাল, এরা আফগানিস্তানের মাটি থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের বিরোধী ছিল। তাহলে হ্যাঁ, উপমহাদেশের ভারসাম্য, শান্তি, ডিএসকালেট সবাই চাই। আর ভারত তো যুদ্ধবাজ দেশ নয়, ভারত তো ওয়ারফেয়ারে যাচ্ছে না। ভারত জঙ্গি পরিকাঠামো ধ্বংস করবে এবং জঙ্গিদের মদতদাতাদের শাস্তি দেবে, যেটা অকল্পনীয়। কারণ পাকিস্তানকে বিশ্বাস করে আমাদের ঠকতে হয়েছে। 4 যুদ্ধ করেছে পাকিস্তান, প্রত্যেকটা যুদ্ধে হেরেছে। কিন্তু তা সত্ত্বেও ভারতকে রক্তাক্ত করার পরিকল্পনা থেকে তারা সরে আসেনি। সেটা সংসদে জঙ্গি হামলা হোক, মুম্বাই বিস্ফোরণ হোক, ঘাটকুগর বিস্ফোরণ হোক, পেহেলগামে হিন্দু নিধন হোক, 26/11 হোক, পাঠানকোট হোক, কত ভারতবর্ষে যেখানেই সন্ত্রাসবাদী হামলা হয়েছে
তার মধ্যে যুক্ত আছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা। এই যে রেজিস্ট্যান্স ফ্রন্ট, পাকিস্তান বলে না যে লস্করে তৈবা এখন আর নেই, লস্করে তৈবা নেই, রেজিস্ট্যান্স ফ্রন্ট আছে, ক্যামোফ্লেজ করা হয়েছে, ক্যামোফ্লেজ করা হয়েছে। হাফিজ সঈদ নাকি হাউস অ্যারেস্টে আছেন, কিচ্ছু নয়, ওগুলো লোক দেখানো কথা। হাউস অ্যারেস্টে নেই, তিনি বহাল তবিয়তে পাক সৈন্যবাহিনী তাকে নিরাপত্তা দিচ্ছে, লাহোরের একটা ডেন্সলি পপুলেটেড জায়গায় তিনি আছেন। এটাই হচ্ছে পাকিস্তানের চরিত্র। তারা এখন নিরপেক্ষ তদন্ত, আন্তর্জাতিক তদন্তের কথা বলছে, এটা আসলে দৃষ্টি ঘোরাবার জন্য, নিজেদের পাপ ঢাকবার জন্য। পাপ কিন্তু বাপকে ছাড়ে না। তাই আমাদের যে সময়টা লাগছে সেটা হচ্ছে এক, আন্তর্জাতিক জনমতকে একদম নিজেদের দিকে নিয়ে আসা, সেটা ভারত সফল হয়েছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং IMF এর মতো প্রতিষ্ঠানের কাছে গিয়ে বলা যে পাকিস্তানকে যাতে কোনোভাবে কোনো রকম অর্থ সাহায্য না করা হয়, এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় পাকিস্তান যাতে যায়। ইতিমধ্যেই গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, সুখোই, মিরাজ অনুশীলন করেছে। 3.5 কিলোমিটার স্ট্রেচ উত্তরপ্রদেশে, সেখানে রাতেও ল্যান্ডিং করা যাবে। 8 দিন 10 দিন হয়ে গেল নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে পাকিস্তানের বাহিনী গুলি চালাচ্ছে। আমাদের DGMও তার কাউন্টার পার্টের সাথে হটলাইনে কথা বলেছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। একটা জিনিস নিশ্চিত, আমার দর্শকরা জেনে রাখুন, কোনোদিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর উপর ভরসা রাখতে হবে। প্রফেশনাল সিনিক্সে দেশটা ভরে গেছে, রাজ্যও ভরে গেছে। এ তো আর সেই আগের দিন নেই, সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করলাম। যা করতে হবে প্রিসিশন স্ট্রাইক করতে হবে, একদম পয়েন্টে হিট করতে হবে। তার জন্য সবকিছু বিবেচনা করে, অগ্রপশ্চাৎ বিবেচনা করে কাজ করা উচিত। সেটাই ভারত সরকার করছে। তাই ভারত সরকারের এই কেন দেরি হচ্ছে, ভারত সরকার কি ভয় পেয়েছে, এই ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা এই কঠিন সময়ে দেশের সেনাবাহিনীর মনোবলকে ভাঙার চেষ্টা করছেন এবং জাতির রিজলভ নিয়েও প্রশ্ন তুলছেন। আসলে এই সংকটের মুহূর্তে তারা রাজনীতি করতে চাইছেন। INDIA জোটের থোঁতামুখ কিরকম ভোতা হলো যখন কেরলের গভীর সমুদ্র বন্দর উদ্বোধনে আদানির সঙ্গে মোদিজি, বিজয়ন এবং শশী থারুর এক মঞ্চে এলেন। তাৎপর্যপূর্ণ যে আদানির মুন্ডপাত করার জন্য রাহুল গান্ধী সবসময় সরব, সেই শশী থারুর মঞ্চে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ নেতা পিনরাই বিজয়ন মঞ্চে। এই বার্তাটা দেওয়া খুব প্রয়োজন ছিল, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই প্রতিবেদন করার জন্য আমি ঋণ স্বীকার করছি প্রবীণ সাংবাদিক শেখর গুপ্তার কার্টা ক্লাটার একটি পর্বের প্রতি।